ঠাকুমা, ঠাকুমা, গ্রামে জোর আলোচনা হচ্ছে। আরে তুমি এখানে এরকম মুখ ভার করে বসে আছো কেন? ওইদিকে দেখো, সবাই মিলে আলোচনা করছে। পটল, তুই এখানে বস, তোর কথা শুনছি। আরে আমার বসতে ইচ্ছে করছে না গো। গ্রামের সবাই বলছে নাকি তোমার নাতি মানে অরুণদা আসছে গ্রামে আবার। সেই খবর পেয়েছো তুমি? কিন্তু তুমি তো কাউকে কিছু বলছো না। আমাকে তো বললে না এত বড় কথাটা। কি আর বলবো বাবা তোকে, নিজের নাতিটাও 15 বছর পর ফিরেছে। 15 বছর কি কম সময় বল? কিন্তু কেন ঠাকুমা? অরুণদা যদি তোমার নিজের নাতি হয়, তাহলে এতদিন কেন তোমাকে ছেড়ে শহরে পড়ে থাকলো? তার কি আর উপায় ছিল? এই গ্রামের জমিদার বাবুর আদেশ তাকে শহরে চলে যেতে হয়েছিল। কি বলছো কি তুমি ঠাকুমা? জমিদার কখনো আবার এমন আদেশ কাউকে করতে পারে? তুই কি আর জানিস, আমাদের মতো গরিব মানুষদের সাথে অনেক কিছুই হয়। আসলে আমরা অনেক টাকা ধার করেছিলাম, যদিও বিচার করে দেখতে গেলে সেই টাকার অঙ্ক খুব বেশি ছিল না, কিন্তু তাও তো আমরা মেটাতে পারিনি। আর সেই জন্যই জমিদার ধনরাজ বাবু ওকে শহরে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু শহরে পাঠানোর সাথে টাকা শোধ করবার কি সম্পর্ক? অরুণকে শহরে পাঠিয়ে জমিদার বাবু নিজের পছন্দ মতো কাজ করিয়ে আমাদের টাকা উসুল করতে চেয়েছিল। আর তুমি রাজি হয়েছিলে? আমার কাছে আর কোনো উপায় ছিল না রে বাবা। কি আর বলবো তোকে দুঃখের কথা। একরকম ওকে বাঁচাতেই শহরে পাঠিয়েছিলাম আমি বুকে পাথর চেপে। সেই দুঃখ কি আর আজও ভুলতে পেরেছি? বাবা, অরুণ বাবা, কেমন আছিস তুই? কত বদলে গেছিস, দেখি তো বিশ্বাসই হচ্ছে না তুই আমার সেই ছোট্ট অরুণ। উফ, ঘরে আয়, ঘরে আয়। ঠাকুমা, তুমি? হ্যাঁ রে বাবা, আমি শুধু তোর অপেক্ষাতে এই 15টা বছর পথের দিকে তাকিয়ে বসে থেকেছি। বারবার নিজেকে বুঝাতে চেয়েছি যে তুই ফিরে আসবি, কিন্তু কবে আসবি তা তো জানতাম না। আজ যখন এসেছিস তখন আমি শান্তিতে মরতে পারবো। কি বলছো কি ঠাকুমা? এরকম কথা বলো না। আমি ঠিকই বলছি রে বাবা। এখানে যে সামান্য আমাদের গরিবানা আছে, তা তোকে বুঝিয়ে দিতে পারলেই আমার শান্তি। এই বয়সে আর বেঁচে থাকতে ভালো লাগে না। কিন্তু কেন? এখন তো আমি এসে গেছি। সে যা হবার হয়ে গেছে। এখন আর এসব কথা একদম ভাববে না তুমি। আমি যখন এসে গেছি দেখবে সব ঠিক হয়ে যাবে। আমরা আবার নতুন করে শুরু করব সবকিছু। আর নতুন করে শুরু করার কি আছে? এখানে পেটে খাওয়ার টাকা নেই, আর তুই বাঁচবি কি করে? ঠাকুমা, বিশ্বাস করো, আমি শহরে থেকেছি এত বছর, তারপর আরও বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু তোমাকে ছেড়ে আমি কোথাও ভালো থাকতে পারি না। এত বছর পর তোমাকে যখন দেখলাম, মনে হলো যেন আমি আমার বহু বছর আগে মরে যাওয়া মাকে দেখছি। বড় ভালো লাগলো। আর তাছাড়া আমি এখন চাকরি করি। আমি আমি তোমার সেই ছোট্ট অরুণ আর নেই। আমি দায়িত্ব নিতে শিখেছি। তুমি কোনো চিন্তা করো না ঠাকুমা, চলো ঘরের দিকে যাই। কোথায় আর যাবি? সেই ঘর আগের থেকে আরো খারাপ হয়েছে। তবে তোকে দেখে আজ বড় ভালো লাগছে। আমার সেই ছোট্ট নাতিটা যে একদিন শহরে গিয়ে এত বড় শিক্ষিত চাকুরিজীবী হয়ে উঠবে, তা তো কল্পনাও করতে পারিনি আমরা। দেখো, যা হবার হয়ে গেছে। এখন গ্রামের মুখ উজ্জ্বল করবার সময় এসে গেছে। চল বাবা চল, তোর যদি ভালো লাগে তাহলে আজ আমি তোর জন্য বিশেষ রান্না করেছি। যদিও তোর শহরের জিনিসপত্রের মতো কোনোটাই নয়, কিন্তু তাও তুই যদি খাস আমার ভালো লাগবে। সেই দুপুরের রান্না করে তোর আসার অপেক্ষায় বসেছিলাম, যখন আর পারলাম না ছুটে এখানে এলাম। কি বলছো কি তুমি? এত বছর পর তোমার হাতের রান্না খেতে চলেছি, আর তুমি শহরের রান্নার সাথে তুলনা করছো নিজের রান্নার? চলো চলো, এক্ষুনি চলো, আমার খুব খিদে পেয়েছে। উফ, এতটা দূর থেকে আসতে আসতে পেটে যেন আগুন জ্বলছে। আজকেই তুই এলি বাড়িতে, আর আজকেই দেখ আকাশটা কেমন সর্বনাশ ঘটাতে শুরু করেছে। চারিদিক থেকে তো দেখছি জল পড়ছে ঘরের ভেতরে। আর এমন বৃষ্টির মধ্যে নিশ্চয়ই নদী ফুলে উঠতে শুরু করেছে। এবারে কি হবে ঠাকুমা? সেটাই তো বুঝতে পারছি না। এমন জোরে যদি বৃষ্টি চলতে থাকে, তাহলে তো সকাল হওয়ার আগেই গ্রামটা ডুবে যাবে। এবছর নদীর বাঁধ ঠিক হয়েছিল? কোথায় আর ঠিক হলো রে বাবা। গ্রামের লোকেরা বলে বলে তো মাথা খারাপ করে ফেললো, কিন্তু জমিদার তো কোনো কাজই করে না গ্রামের। শুধু নামেই জমিদার হয়ে নিজের সম্পত্তি বাড়িয়ে যাচ্ছে আমাদের করের টাকায়। জল বাড়লে গ্রামের লোক তো মরবে, তাতে তার কি? কিন্তু এটা বললে তো হবে না। সে যখন জমিদার হয়েছে তাকে তো দায়িত্ব নিতেই হবে। সে কথা আর কে বলবে? ওই দেখো ঠাকুমা, ঘরের ওই দিকটা ভেঙে পড়ছে নাকি? আমার খুব চিন্তা হচ্ছে। আমি নদীর বাঁধটা একবার দেখে আসি। যদি নদীর বাঁধ টিকে থাকে তাহলে আমরা ঠিক থাকতে পারবো, না হলে তো আমরা সবাই ভেসে যাব। না না বাবা, তোকে যেতে হবে না। ওই বাঁধের অবস্থা খুব খারাপ।
এই ঝড় বৃষ্টির রাতে একটা সর্বনাশ হতে পারে। তুই এতদিন গ্রামে ছিলিস না, তোর এসবে অভ্যাস নেই। না ঠাকুমা, আমি যখন একবার ফিরে এসেছি তখন এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। এই গ্রামের লোকেদের যে করেই হোক বাঁচাতে হবে, আর তার সাথে তো নিজেদেরকেও বাঁচাতে হবে, বলো। তুই কি সত্যি সত্যি যাচ্ছিস নাকি রে অরুণ? হ্যাঁ ঠাকুমা, আমি সত্যি সত্যি যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি সব কিছু দেখে শুনে ঠিক চলে আসবো। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ! এবারে গ্রামের লোকেদের বাঁচানো একটা বড় সমস্যার ব্যাপার হয়ে গেল। আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই গ্রামে জমিদার নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমাদের যত জ্বালা। এই গ্রামে বন্যা হলে ওদের বড় বাড়ি তো ডুববে না, বলবো আমাদের মতো সাধারণ মানুষই যত সব। কি হয়েছে রে অরুণ? তুই যে সেই রাতের বেলা বেরোলি আর এখন ফিরছিস, সারাটা রাত আমার খুব চিন্তায় কেটেছে। কি আলোচনা করছো তোমরা? বড় ক্ষতি হয়ে গেছে গো ঠাকুমা। হ্যাঁ গো, ব্যাট ভেঙে গেছে প্রিমে। এবারে মনে হচ্ছে গ্রামে কি আরো বাঁচাতে পারবে না, সব ডুবে যাবে। কত লোক মরবে তা ঠিক নেই, আর তাছাড়া গবাদি পশু ধান ক্ষেত সব জলের নিচে চলে যাবে, আমরা মরে যাবো মনে হচ্ছে। তার মানে সত্যি সত্যি বাঁধ ভেঙে গেছে? আর শুধু তাই নয়, নদীর জল বাঁধ উপচে গ্রামের ভেতরে ঢুকতে শুরু করেছে। তাহলে এখন উপায় কি হবে? সমস্যা তো আছে, কিন্তু একটা কিছু সমাধান তো আমাদের কি করতে হবে। অরুণ, তুই তো শহরে অনেক কিছু দেখে এসেছিস রে বাবা, কিছু একটা বুদ্ধি দে। ঠাকুমা, একমাত্র যতই জল হোক কাঠ জলে ভাসে, আর আমাদের সামনের এই শুকনো গাছটা দেখতে পাচ্ছ, এরকম শুকনো গাছ অনেক আছে গ্রামে। কি হবে শুকনো গাছ দিয়ে? দেখো, এখনো জল আসতে কিছুটা সময় বাকি আছে। যদি আমরা সবাই মিলে ধরাধরি করে গাছের ডাল দিয়ে একটা ভাসমান বাড়ি বানাতে পারি, তাহলে তার ভেতরে আমরা সবাই আশ্রয় নিয়ে বেঁচে যেতে পারবো। তুই নিশ্চিত? আমি নিশ্চিত ঠাকুমা, তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি নিজেই বানাতে পারবো। তাহলে আর কিসের দেরি? আমি গ্রামের মানুষদের এক্ষুনি গিয়ে বলছি, সবার সাহায্য ছাড়া এই কাজ করা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও মাখন, গিয়ে গ্রামের থেকে যতজনকে পারো ডেকে আনো। তাড়াতাড়ি করতে হবে আমাদের। আরে হচ্ছে না, হচ্ছে না! দেখো চারিদিকে জল বেড়ে যাচ্ছে, শক্ত করে বাঁধো। আমাদের হাতে আর বেশি সময় নেই। তবে অরুণ, একটা কথা বলবো? হ্যাঁ বলো না গোপী কাকা। আমি সারা জীবন নৌকা চালিয়েছি বাপ, কাঠের ভাষার ব্যাপারে আমার জ্ঞান অনেক পুরনো, কিন্তু তোর বুদ্ধিতে আমি আশ্চর্য হয়েছি বাপ। আমার পর্যন্ত মাথায় আসেনি যে এরকম কিছু করে গ্রামের মানুষদের বাঁচানোর চেষ্টা করা যেতে পারে বাপ। এটা একদম ঠিক কথা বলেছ। আমরা তাহলে সত্যি বেঁচে যাব। নিজের উপরে ভরসা রাখো তোমরা। আমি এই বুদ্ধি শহরে পড়াশোনা করে শিখেছিলাম, বইতে পড়েছিলাম, এখন বাস্তবে দেখতে পাচ্ছি এটা অবশ্যই কাজে দেবে। আমি বলছি এটা কাজে দেবে, তোর বুদ্ধিতে অনেক জাদু আছে অরুণ। বললে হবে? আমাদের মতো তো ও আর মূর্খ নয়। হ্যাঁ, শহর থেকে সব জাদুকরি বিদ্যা শিখে এসেছে বাবা। হ্যাঁ, অরুণ পারবে এবং আমরা সবাই বাঁচবো আবার। হ্যাঁ দেখো দেখো, হয়েছে। হ্যাঁ হয়েছে। এবারে যার যার কাজ মিটে গেছে তারা বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে চলে এসো, কারণ এর মধ্যেই কোমর সমান জল হয়ে গেছে। আমাদের বাড়িটাও ভাসতে শুরু করে দিয়েছে অনেকটা। এরপর জল আরো বেড়ে গেলে অসুবিধে হয়ে যাবে, তখন সব হারাবে তোমরা। যাচ্ছি যাচ্ছি, আমরা একদল বাড়ির জিনিসপত্র আনতে যাব, আর একদল এখানেই থাকবো। আমি বাড়ি যাওয়ার দলকে দায়িত্ব নিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর আমি এখান থেকে পুরো বিষয়টা অরুণের সাথে তদারকি করছি। হ্যাঁ, দেখো ঠাকুমা, আমি বলেছিলাম তোমার নাতি ফিরে এসে আমাদের সবার বাঁচার একটা আশ্রয় হবে। তুমি তো বিশ্বাসই করছিলে না, তুমি শুধু দুঃখ করছিলে যে তোমার থেকে দূরে নিয়ে চলে গেছে ওকে। তুই ঠিক বলেছিস বাবা। তুই এইটুকু বয়সে যা দেখতে পেয়েছিস, যা বুঝেছিস, আমি এত বয়স হয়ে যাওয়ার পরেও তা বুঝিনি। কি বুঝছো তুমি ঠাকুমা? তো ঠাকুমা বলতে চাইছি এটাই যে, হ্যাঁ, যাই কারণে তুই শহরে যাস না কেন। শহরে গিয়েছিলিস বলি তুই আমাদের মধ্যে একেবারে অন্যরকম হয়ে বড় হতে পেরেছিস। একদম ঠিক কথা। অরুণ যদি কোনোদিন শহরে না যেত, তাহলে আমাদের এই ভাসমান বাড়িটা কোনোদিন তৈরি হতো না। আমরা আমরা সবাই মিলে জলে ডুবে মরতাম। এই গ্রাম থেকে ওরকম হঠাৎ করে চলে যাওয়া আমার নিজেরও ভালো লাগেনি, কিন্তু যাওয়ার সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যদি কোনোদিন আবার এখানে ফিরে আসতে পারি তবে আমি এই মাটির ঋণ চোকাবো। আর সেই জন্যই শহরে থাকা অবস্থায় প্রতিটা মুহূর্তে আমি শুধু এখানে ফিরে এসে কি প্রতিদান দিতে পারি সেই চিন্তাই করেছি।
দেখেছো বুড়িমা, দেখেছো তোমার নাতি এখন কত বড় হয়ে গেছে। একদিন আমরা ওর কথা ভাবতাম আর এখন ও আমাদের কথা ভাবা শুরু করেছে। বাবা রে বাবা, হ্যাঁ হ্যাঁ, চাঙ্গা। সত্যি রে বাবা, আমি তোর জন্য গর্বিত। বাবা, বাবা বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। তুই চিন্তা করিস না, আমি তোকে ধরছি। আমাদের সর্বনাশ হয়ে গেল রে মা। এত বড় বাড়ি বানিয়েছিলাম নিজেরা ভালো থাকবো বলে, কিন্তু শেষ পর্যন্ত গ্রামের লোকেরাই ভালো থাকলো। আর আমাদের এত বড় পাকা বাড়িটা কিনা শেষ পর্যন্ত বন্যার জলে ডুবে যেতে বসেছে ওর বাবা। বাবা, এই পাপ আমাদের শেষ পর্যন্ত ডুবিয়ে মারছে বাবা। আমরা ওই গরিব মানুষগুলোর টাকা দুদিন ভোগ করে এসেছি। আমিও তাই ভাবছি রে। এতদিন ভেবেছিলাম যে ওদের সব সম্পত্তি হয়তো আমরা ভোগ করতে পারবো। ও, ওদের সম্পত্তি আর কষ্ট করে ফলানো শস্যের টাকায় এত বড় বাড়ি, এত টাকা পয়সা করে আমরা আমরা সমস্ত প্রাকৃতিক বিপর্যয় কাটকাতে পারবো, কিন্তু সেটা যে কত বড় ভুল ছিল আমি 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 বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। বাঁচাও, বাঁচাও, আমি যে পারছি না। আমিও আর পারছি না রে মা, বড় কষ্ট হচ্ছে আমারও। কিন্তু দূরে ওটা কি ভেসে আসছে গো? এত জল কোথায়? আরে আরে, ওটা তো মনে হচ্ছে একটা বাড়ি। আমি যে শুনেছিলাম ওই অরুণ শহর থেকে ফিরে এসে গ্রামের লোকেদের একসাথে বন্যার থেকে বাঁচবার জন্য একটা ভাসমান কাঠের বাড়ি বানিয়েছিল, সেটাই সেটাই। চলো বাবা, চলো, আমরা ওদের হাতে পায়ে ধরলে নিশ্চয়ই আমাদের আশ্রয় দেবে। এখন আমাদের বাঁচার একটাই উপায়। চল রে মা, চল। ও বাবা, ফু। আহ, ও বাঁচাও বাবা, ভুল হয়ে গেছে, বাঁচাও। শুনছো তোমরা? আমরা যে ডুবে যাচ্ছি, আমাদের একটু তুলে নাও না তোমাদের এই কাঠের বাড়িতে, না হলে যে আমরা এখানে মরে যাব। আরে সবাই দেখো, আমাদের জমিদার বাবু আর তার মেয়ে ডুবে যেতে চলেছে। আরে সর্বনাশ করেছে। যে মানুষের জন্য বাঁধ ভেঙে আমাদের এতগুলো লোকের সর্বনাশ হয়ে গেল, সেই মানুষও দেখছি জলে তলিয়ে যেতে চলেছে। পাপের ফল। শুনছো তোমরা? তোমরা শুনছো? তোমরা কোথায়? কিন্তু এখন আমাদের ওইসব ভাবলে চলবে না। দুজন মানুষকে আমরা চোখের সামনে কিছুতেই মরতে দিতে পারি না। তাহলে কি করবে ভাবছো? কাকা, আমার একার পক্ষে বাঁচানো সম্ভব হবে না ওদের দুজনকে। তুমি অভিজ্ঞ মাঝি, চলো চলো, আমরা দুজনে মিলে নেমে সাহায্য করি। চলো চলো, আমাদের হাত ধরে উঠে আসুন ওপরে। শক্ত করে ধরুন, চিন্তা নেই, চিন্তা নেই কোনো আপনার। আপনারা বেঁচে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এবারে নৌকাটা ধরুন ভালো করে, শক্ত করে। আমরা আমরা পেছন থেকে ঠেলছি আপনাদের। আহ, বড় কষ্ট হচ্ছে, তোমরা আমাদের বাঁচালে। কি জমিদার বাবু, এখন কেমন লাগছে? কে? সাবিত্রী, বুড়িমা, তাহলে শেষ পর্যন্ত তোমরাই আমাদের বাঁচালে। যাদেরকে আমি এত কষ্ট দিয়েছি তারাই কিনা শেষ পর্যন্ত আমাদেরকে জীবন রক্ষা করলো। সাবিত্রী বুড়িমা, তুমি তো আমার থেকে অনেক টাকা নিয়েছিলে, আর সেজন্য আমি তোমাদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়ে পয়সা উসুল করতে চেয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারিনি যে এর মূল্য এইভাবে দিতে হবে। থাক, আর এখন এসব কথা বলে লাভ নেই। আপনার শরীর খারাপ, আপনি বিশ্রাম করুন। ধনরাজ বাবু, আপনি এখন সত্যিই বিশ্রাম করুন। সেসব কথা ভেবে লাভ নেই, সময় তো বয়ে যায়। তবে মানুষের উপরে এমন কিছু করতে নেই যার জন্য পরে আফসোস করতে হয়। হ্যাঁ, এখন আপনারা নিশ্চিন্ত, কোনো চিন্তা নেই। সবাই এখানে আছে, কিন্তু একটা মানুষের সাহসের জন্য এতগুলো প্রাণ বেঁচে আছে। আমি সব বুঝতে পারছি। অরুণ, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে জীবনের অনেকটা সময় বঞ্চিত করেছি। আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেক গ্রামবাসীর কাছে। হ্যাঁ, আর আমাকেও ক্ষমা করে দিও তোমরা, বিশেষ করে আপনি অরুণ বাবু। এখন আর ক্ষমা চেয়ে লাভ নেই। এই প্রাকৃতিক বিপর্যয় আমাদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলিয়ে দিয়েছে। আমরা এখন সবাই সমান। কেউ বড়লোক নয়, কেউ গরিব নয়। তাই আমাদের এখন একজোট হয়ে এই বিপদের মোকাবিলা করতে হবে। তবেই আমরা প্রাণে বাঁচতে পারবো। তাই আমরা এখন থেকে সবাই একসাথে থাকবো মিলেমিশে। একটা কথা বলতে চাই তোমাকে অরুণ, সবার সামনে আমার খুব লজ্জা করছিল। কি কথা? আজ তো আমরা মরেই যেতাম। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে জীবনে প্রথমবার উপলব্ধি হচ্ছে যে টাকা পয়সার থেকেও মানুষের জীবনের দাম অনেক বেশি। হঠাৎ এই সব কথা এই সময় লুকিয়ে কেন বলছো? আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার ওই সততা আর মানুষের প্রতি দরদ আমাকে মুগ্ধ করেছে। আমি কিন্তু একটুও বেশি কিছু করিনি। একজন মানুষ হয়ে মানুষের যা কর্তব্য শুধু সেটুকুই করেছি। আর সেটাই তো তোমাকে অসাধারণ করেছে। আজকাল তো মানুষ নিজের সামান্য দায়িত্বটাও পালন করতে পারে না, যেমন আমরাও পারিনি, অথবা বাবা আমাকে করতে দেয়নি। আমরা তোমাদের কাছে অনেক অপরাধ করেছি, এবং আমি বেশ ভালো করে জানি যে বাবার জন্যই তোমাদের আজ এমন বিপদ হয়েছে। থাক ওসব কথা, থাক। না, আমি বলতে চাই, অন্য কেউ হলে আমাদেরকে বাঁচাতো না, চোখের সামনে প্রতিশোধ নেবার জন্য জলে ডুবিয়ে মারতো। কিন্তু শুধুমাত্র তুমি বাঁচিয়েছো আমাদেরকে উদ্যোগ নিয়ে। এই শিক্ষা আমাকে আমার ঠাকুমা দিয়েছে। আর এমন মানুষের সাথে আমি থাকতে চাই বাকি জীবনটা। আমাকে গ্রহণ করবে তো? তোমাকেও আমার ভালো লাগে নন্দিনী। আমি প্রথম থেকেই জানি যে তুমি তোমার বাবার মতো একদমই নয়, কিন্তু আমি যে গরিব।
ওই যে বললাম, গরিব বড়লোক বলে কিছু হয় না, সেটা আমরা বুঝতে সবাই পেরেছি। তাই ওই কথা আর মুখে এনো না। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। তুমি যদি সুখী হও আমাদের সাথে সংসার করে, তাহলে আমি রাজি আছি। আমি তোমাদের সবার সামনে ঘোষণা করতে চাই যে আমার একমাত্র মেয়ে অরুণকে ভালোবেসে তার সাথে বিয়ে করতে চায়, এবং আমার সেই বিয়েতে কোনো আপত্তি নেই। কিন্তু তার জন্য জমিদার বাবু একটা দিনক্ষণ তো ঠিক করতে হবে, তাই না? হ্যাঁ, আর সেটা গ্রামের সবার সামনেই ঠিক করে নেওয়া ভালো। কারণ বৃষ্টি থেমে গেছে, জল নামতে শুরু করে দিয়েছে। একবার জল পুরোপুরি কমে গেলে আর আমি অপেক্ষা করতে চাইছি না। ওর মতো ভালো ছেলে আমি আর পাবো না। আমার মনে হচ্ছে ৩-৪ দিনের মধ্যেই জল নেমে যাবে। তারপর সবাই সবার ঘর দোর পরিষ্কার করে নিতে আরো ২-৩ দিন সময় লাগবে। তাহলে সামনের সপ্তাহের একদিন বিবাহের দিন হিসেবে স্থির করলে কেমন হয়? আপনারা যা ঠিক করবেন, আমার কোনো আপত্তি নেই। তুমি বলো বাবা অরুণ, তুমি রাজি আছো তো? হ্যাঁ, আমার এই বিয়েতে কোনো অমত নেই। তবে ধনরাজ বাবু, আপনি সত্যি বদলে গেছেন। না হলে কেউ ভাবতেও পারে না যে অরুণের মতো সৎ ভালো অথচ গরিব ছেলেকে আপনি আপনার নিজের মেয়ের সাথে বিয়ে দেবেন বলে। এই কাঠের ভাসমান বাড়ি তো এটাই আমাকে শিখিয়ে দিল। জীবনে কোনো কিছুই চিরন্তন নয়, সবকিছুই শেষ হয়ে যেতে পারে যখন ইচ্ছে। তাই ভালো মানুষকে বেছে নেওয়া উচিত সর্বদা, কারণ বিপদ আসলে টাকা পয়সা মানুষের পাশে থাকে না, পাশে থাকে মানুষ। বেশ, তাহলে তোমরা সবাই শুনে নিলে তো, সামনের সপ্তাহে কিন্তু বিয়ে। আর সেই উপলক্ষে এই গ্রামের সবাইকে নিয়ে একটা বিশেষ বিশাল ভোজের আয়োজন হবে। তোমরা সবাই প্রস্তুত থেকো। আহা বাবা, তোরা কি করছিস? আর দেখ দেখ কত লোকের পাতে মাংস নেই। আর তোর একটু দেখে শুনে সবাইকে দে, গ্রামের কেউ যেন অভুক্ত না থাকে, দেখবি? তবে একটা কথা আমি বলতে পারি, আজকের ভোজ কিন্তু অনেকটাই এই অরুণের নামে। ও না থাকলে সবাই আমরা জলে ডুবে মরতুম। তাহলে এবারে আমাদের গ্রামের ভাঙা বাঁধের বিষয়টা ঠিক করে ফেললে হয় না? হ্যাঁ, জমিদার বাবু যা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী কাজ হবে। এই তল্লাটের সব থেকে ভালো বাঁধ এবারে আমাদের নদীতে থাকবে। আজকের ভোজ মিটে গেলে কাল থেকে কাজ শুরু হবে। আর বাইরে থেকে কাউকে নিয়ে এসে আমি কাজ করাবো না। এই গ্রামের লোকেরাই যাতে কাজ পায় সেটাই দেখতে হবে। হরিদাস বাবু, সবটার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। অবশ্যই অবশ্যই আমি নেব। দেখেছো ঠাকুমা, তুমি শুধু শুধু চিন্তা করছিলে। আচ্ছা বলো তো, যদি জমিদার বাবু অরুণ দাদাকে তাড়িয়ে না দিত গ্রাম থেকে, তাহলে কি শহরে গিয়ে শিক্ষিত হয়ে অরুণ দাদা এত কিছু শিখে আসতে পারতো? আর যদি না শিখে আসতে পারতো, তাহলে তো আমরা সবাই জলে ডুবে মরতাম। হ্যাঁ রে পটল, একদম ঠিক বলেছিস। আর সেই জন্যই তো আমরা পুরনো সমস্ত দোষারোপ ভুলে গিয়ে আবার নতুন করে একজোট হয়ে সব শুরু করব। আর পিছন দিকে ফিরে তাকাবো না। সত্যি, আজকে অরুণকে জামাই হিসেবে পেয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমিও তোমাকে পেয়ে খুব খুশি নন্দিনী। আমরা সারা জীবন ঠিক এইভাবেই সবাইকে নিয়ে সুখে শান্তিতে কাটিয়ে দেব। তোমরা দেখলে তো, মানুষের ক্ষতি করে কোনো লাভ হয় না, উল্টে নিজের বিপদ ডেকে আনা হয়। তাই তোমরা শুধু মানুষের ভালো করার কথা চিন্তা করো। আচ্ছা, বলতে পারবে অতীতে আমি কেন অরুণকে শহরে পাঠিয়ে দিয়েছিলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।